প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়টি শেষ করতে যাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি আমরা সাজিয়েছি। প্রথমেই আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে কিছুটা আলোচনা করব। তারপর সৃজনশীল প্রশ্ন একটি আমি তোমাদের দেখিয়ে দেব, উত্তরটি কীভাবে লিখতে হবে, অন্যটি বুঝিয়ে দেব। আর আমাদের পরে যেটি করতে হবে, আমরা 10 নম্বরের একটি এমসিকিউ পরীক্ষা দিব এবং বুঝে নিব যে কতটুকু আমরা পড়াশোনা করেছি। তো তোমাদেরকে ক্লাসের মাঝখানেই সময় দেওয়া হবে পড়ার জন্য, রিভিশন দেওয়ার জন্য। তো চলো প্রথমেই আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন নিয়ে কিছুটা আলোচনা করে নিই। যদিও তোমরা জানো কিভাবে প্রশ্নগুলো লিখতে হবে, উত্তর করতে হবে। আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছি সৃজনশীল প্রশ্নটিগুলো কেমন হয়, কিভাবে উত্তরগুলি করতে হয়। একইভাবেই আমরা দ্বিতীয় অধ্যায়ের একটি সৃজনশীল আমি তোমাদের লিখে দিব বা দেখিয়ে দেব, অন্যটি আমি বুঝিয়ে দিব। তোমাদেরকে লিখতে হবে, চেষ্টা করতে হবে যেন তোমরা নিজেরাই উত্তরটি করতে পারো ভালোভাবে। আমরা জানি সৃজনশীল প্রশ্নের ধরনটাই এসেছে আসলে তুমি তোমার মতো করে উত্তরটি করবে। তুমি অধ্যায়টি যদি পড়ে থাকো, অধ্যায়টি যদি তুমি বুঝে থাকো, তাহলে তোমার যে প্রশ্নটি চাওয়া হচ্ছে বা যে প্রশ্নটি বলা হচ্ছে তোমাকে, সেই প্রশ্নটি তুমি তোমার ধারণার আলোকে তুমি যা বুঝেছো তা যেন ঠিক করে লিখতে পারো। এটিই আসলে সৃজনশীল প্রশ্নের তৈরির কারণ, বা তোমাদেরকে সৃজনশীলতা তোমাদের ভিতর যে আছে সেটি বের করে নিয়ে আসার জন্যই আমাদের সৃজনশীল প্রশ্নগুলো তৈরি করা বা পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা। তো দেখো, আমাদের দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন পৃষ্ঠা তোমাদের বইয়ের 25 নম্বর পৃষ্ঠায় আছে যে 1 এবং 2 দুটি প্রশ্ন আছে। আমি তোমাদের 1 নম্বর প্রশ্নটা তৈরি করে দেব, আর দ্বিতীয় যে প্রশ্নটি আছে এটি তোমরা নিজেরাই তৈরি করবে। প্রথমে আমরা একটু বুঝে নেই। এখানে 4টি প্রশ্ন থাকে, আমরা আগেও দেখেছি। সৃজনশীল প্রশ্নের ক নাম্বার উত্তরের জন্য নাম্বার থাকে 1, খ নাম্বারের জন্য থাকে নাম্বার 2, গ নাম্বারের জন্য থাকে 3 এবং ঘ নাম্বারের জন্য থাকে 4। তো এভাবে 4, 3, 2, 1, অর্থাৎ প্রথম প্রশ্নটির উত্তর হবে একটি মাত্র লাইনে বা এক কথায় উত্তর। দ্বিতীয়টি একটু বিস্তারিত প্রথমটির থেকে, এবং তৃতীয়টি কি হবে, একটু মানে আরও বেশি বিস্তারিত হবে, তোমার ব্যাখ্যা করতে হবে। এবং চতুর্থ যেটি আছে সেটি হচ্ছে 1, 2 এবং 3 যতখানি লিখেছ তার মাঝামাঝি লিখতে হবে আমাদের চতুর্থ নাম্বার প্রশ্নটির জন্য। তো প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিই এবং বুঝে নিই এখানে কি বলেছে। দেখো, সবাই বইটি খুলো এবং পৃষ্ঠা 25 বের করো। দেখো, 1 নম্বরে আছে বাংলা প্রথম মাসের প্রথম দিন ফারিয়া, রাইসা, রূপন্তী, প্রিয়তি সকলে মিলে ঠিক করে তারা রমনা বটমূলে যাবে। সকলে লাল সাদা রঙের শাড়ি পরবে, সেখানে মেলায় গান ও কবিতা শুনবে। প্রতি বছরই এখানে অনেক মানুষের সমাগম হয়, তারা মুখোশ পরে গান গায়, অনেকে আবার মুখে বিভিন্ন ছবি আঁকে। সারাদিন আনন্দ উচ্ছ্বাসে কাটায়। তো এখানে অ্যাকচুয়ালি যা বলা হয়েছে, যে ঘটনাগুলোর কথা আমরা এই উদ্দীপকে পেলাম, এটি বাংলা নববর্ষের কথাই বলা হয়েছে। বা বাংলা নববর্ষে ঢাকায় সংস্কৃতির যে অংশ, যেভাবে বাংলা নববর্ষটিকে পালন করা হয় বাংলাদেশে, সেখানকার একটি ধারণা কিন্তু আমরা এই উদ্দীপকে পেলাম। নববর্ষে কি হয়, সাধারণত সবাই সাদা শাড়ি, লাল পাড় এর কাপড় পরে, শাড়ি পরে মেয়েরা, ছেলেরা পাঞ্জাবি, ধুতি কিংবা পায়জামা পরে সাদা রঙের বা লাল রঙের, এবং পরে সবাই যেটি করে রমনার বটমূলে একত্রিত হয়। সেখানে তারা বিভিন্ন গান এবং বিভিন্ন
মঙ্গলসূচক গান দিয়ে শুরু করে বছরটিকে। সেখানে অনেক রকম খাবারের আয়োজন থাকে, খাওয়া দাওয়া হয়। একই সাথে মুখোশ পরে বিভিন্ন বাঘ, তারপর মাছ, বিভিন্ন মানুষ বা অন্যান্য যে প্রাণীগুলো আমাদের দেশের ঐতিহ্য, তাদের একটি মুখোশ এক একজন পরে নেয়, পরে তারা শোভাযাত্রা করে, মঙ্গল শোভাযাত্রা করে। এবং এখানে মেলা হয়। মেলায় আমরা জানি যে বাংলাদেশের যে ধরনের ঐতিহ্য বহন করে যে জিনিসগুলি, সেগুলি পাওয়া যায়। মৃৎশিল্পের জিনিস পাওয়া যায়, কুটির শিল্পের জিনিস পাওয়া যায়, হাতে বানানো বিভিন্ন ব্যবহারের কাপড়, নকশি কাঁথা, এগুলি পাওয়া যায়। তো এটি হচ্ছে আমাদের বাংলার নববর্ষের আমরা যে সংস্কৃতি সম্পর্কে জেনেছি আমাদের এই দ্বিতীয় অধ্যায়ে, সেই সংস্কৃতির একটি ঘটনা এখানে আমাদের উদ্দীপকে দেয়া হয়েছে। এটির আলোকে আমাদের প্রশ্নের উত্তর করতে হবে। তো প্রথম প্রশ্ন এখানে কি বলা হয়েছে দেখো, যে বাংলা প্রথম মাসের নাম কি? বাংলা প্রথম মাস, আমরা জানি বাংলায় কয়টি মাস আছে? 12টি মাস আছে। এবং 12টি মাসের প্রথম মাস কি? বৈশাখ। 12 মাসের যে প্রথম মাস সেটি হচ্ছে বৈশাখ। তারপর আছে কি? জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন এবং চৈত্র। তো এই যে 12 মাস, 12 মাসের আমাদের প্রথম যে মাসটি আমাদের উত্তরে চাওয়া হয়েছে সেটি হচ্ছে কি? বাংলার প্রথম মাসের নাম হচ্ছে বৈশাখ। এই ধরনের এক কথায় উত্তর যেগুলো আছে, অনেকেই কি করে, শুধুমাত্র ওয়ার্ডটি লিখে ছেড়ে দেয়, শব্দটি লিখে ছেড়ে দেয়। মানে এখানে যেমন ধরো দেয়া আছে বাংলা প্রথম মাসের নাম কি, কেউ খাতায় লিখে দিবে শুধুমাত্র বৈশাখ, এমনটি কিন্তু তোমরা করবে না। যেহেতু এটি সৃজনশীল প্রশ্ন, তোমাদের সম্পূর্ণটি কিন্তু লিখতে হবে যে বাংলার প্রথম মাসের নাম বৈশাখ। এভাবে প্রশ্নটির উত্তর শেষ করবে। শুধুমাত্র উত্তরটি মানে শব্দটি লিখে কোনো প্রশ্নের উত্তর কিন্তু করা যায় না, যেহেতু এটি বহু নির্বাচনী প্রশ্ন না, এটি হচ্ছে কি? সৃজনশীল প্রশ্ন। সেজন্য আমরা এক কথায় হোক, দুই কথায় হোক, যাই থাকুক না কেন, আমরা কখনো দুটি শব্দে উত্তর করব না। আমরা পুরো লাইনটি দিয়ে, প্রশ্নের যে লাইনগুলি আছে সম্পূর্ণ লাইনটি লিখে প্রশ্নের উত্তর শেষ করব। এরপরে দেখো কি আছে, খ নম্বর প্রশ্নে আছে বাংলাদেশের কৃষি প্রধানত কিসের উপর নির্ভরশীল? ব্যাখ্যা করো। কিসের উপর নির্ভরশীল? বাংলাদেশের কৃষি জলবায়ুর উপর নির্ভরশীল। শুধু তাই না, বাংলাদেশের কৃষি কাজের জন্য যা যা কিছু প্রভাবিত হয় সব কিছুই কিন্তু এখানে চলে আসবে। আচ্ছা, এরপরে ব্যাখ্যা আমরা বিস্তারিতভাবে কিছুটা লিখব, অনেক বেশি কিন্তু লিখব না, যেহেতু এখানকার যে নাম্বারটি থাকে সেটি হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারের জন্য কিন্তু আমরা অনেক বেশি লিখব না। যদিও বলা হয়েছে এখানে ব্যাখ্যা করো, আমরা অনেক বেশি লিখব না। যতটুকু লিখলে আমাদের 2 নাম্বার পাওয়া যায়, অর্থাৎ একটা পেজের অর্ধেকটা বা 3 থেকে 4 লাইন বা 4 থেকে 5 লাইন, এর বেশি কিন্তু আমরা 2 নাম্বারের জন্য অবশ্যই লিখব না। আচ্ছা, এরপরে যেটা আছে গ নাম্বার, উদ্দীপকে বাংলার কোন মেলার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো। বাংলার বৈশাখী মেলার কথা বলা হয়েছে, নববর্ষ বর্ষবরণ যে মেলা সেটির কথাই বলা হয়েছে। এটি আমরা ব্যাখ্যা করব, যেহেতু প্রশ্নটির উত্তর আমি তোমাদের লিখে বা দেখিয়ে দেব, সেজন্য আমি এটা বিস্তারিত আলোচনা কম করছি। ঘ নম্বরে দেখো কি বলা হচ্ছে, বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকের বর্ণিত মেলার ভূমিকা মূল্যায়ন করো। বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, এখানে কিন্তু বিস্তারিত লিখতে হবে। আমাদের সংস্কৃতিটা কত ধরনের, এখানে আমাদের সংস্কৃতিতে কত কিছু জায়গা করে নিয়েছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার ধর্মই এখানে সুন্দরভাবে সবাই পালন করে। শুধু তাই না, সবার ধর্মের উৎসবগুলো সবার জন্যই যেন প্রযোজ্য। এখানে কেউ হিন্দুদের কোনো অনুষ্ঠানে মুসলমানরা যায় না তা কিন্তু না, মুসলমানদের অনুষ্ঠানে হিন্দুরা আসে না তা কিন্তু না। এখানে সবাই সবার উৎসব গুলো একত্রে পালন করে। শুধু তাই না, বৈশাখী মেলা বা বৈশাখের বর্ষবরণ যে আয়োজনটা হয় সেখানে কিন্তু কোনো ধর্মের ভেদাভেদ থাকে না। এখানে সকল ধর্মের মানুষ, সকল শ্রেণীর মানুষ একত্রে এই আনন্দটি ভাগ করে নেয়। তো এই যে বৈচিত্র্যতা আমরা পাই আমাদের সংস্কৃতিতে বর্ষবরণে, সেটি কিন্তু এখানে আমাদের
লিখতে হবে। এবং শুধু তাই না, মূল্যায়ন কথাটি যেহেতু বলা হয়েছে, যেটি এর ভূমিকাটি মূল্যায়ন করা, অর্থাৎ এটার গুরুত্বটা কি, এটা কেন বহন করছে, এটিও কিন্তু আমরা লিখব। আচ্ছা, এটি যেহেতু আমি তোমাদের দেখিয়ে দেব, সেহেতু আমি এটি আর বিস্তারিত যাচ্ছি না, আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, শান্তা ময়মনসিংহ অঞ্চলের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের সন্তান। এখানে পরিবারের শব্দটি দুইবার আছে, তোমরা একটি কেটে দাও, এটা ভুল হয়ে দুইবার চলে এসেছে, তোমরা একটি লিখবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের সন্তান। অন্তরা শান্তার সাথে ময়মনসিংহ তার বাড়িতে বেড়াতে যায়। সে দেখলো শান্তার মায়ের বাড়িতে বসবাস করে। শান্তা অন্তরাকে জানালো যে সে পরিবারের ছোট কন্যা হওয়াতে বিয়ের পরও এ বাড়িতে থাকবে এবং সমুদয় সম্পত্তির মালিক হবে। শান্তারা একসময় গাছপালা, সমুদ্র, পাহাড় ইত্যাদির পূজা করত। এখন তারা টিভি দেখে। তাদের এলাকার রাস্তাঘাটের উন্নতি হয়েছে। তাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা এখন ব্যাপকভাবে লেখাপড়া শিখছে, ফলে তাদের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ ইত্যাদিরও পরিবর্তন এসেছে। এখানে দেখো, যেহেতু অঞ্চলটি উল্লেখ করে দিয়েছে উদ্দীপকে, সেহেতু আমাদের বুঝে নিতে হবে যে ময়মনসিংহ অঞ্চলে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বসবাস করে। এটি যদি আমরা যদি দ্বিতীয় অধ্যায় পড়ে থাকি, তোমরা সবাই কিন্তু এটি উত্তর করতে পারার কথা। বলো তো, ময়মনসিংহ অঞ্চলে কারা বাস করে? উত্তরটি হবে গারো সম্প্রদায় বা গারো ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারা কিন্তু ময়মনসিংহ অঞ্চলে বাস করে। এবং আমরা জানি গারোদের একটি ঐতিহ্য বা গারোদের সংস্কৃতির যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে যে তারা মাতৃতান্ত্রিক পরিবারে বসবাস করে, অর্থাৎ মায়ের কথাই ওই পরিবারের জন্য শেষ কথা। আমরা যেমন আমাদের পরিবারে বাবার কথাকেই শেষ কথা বলে ধরে নেই, মাকে হয়তো অনুরোধ করে বা অনেক সময় আমাদের চাওয়া পাওয়াগুলো মাকে বলি, মা কি করেন, বাবার উপর নির্ভর করেন, বাবাকে বলেন যে ঠিক আছে, দেখছি তোমার বাবা কি বলে, ঠিক আছে তোমার বাবা যদি চায় তাহলে এটি হবে। এই যে নির্ভরতা আমরা দেখি, আমাদের পরিবারগুলো হচ্ছে পিতৃতান্ত্রিক, অর্থাৎ পিতার কথাটাই এখানে শেষ কথা, বা পিতা যেটি ভালো মনে করেন সেটি আমরা করতে বাধ্য থাকি। কিন্তু গারোদের যেহেতু মাতৃতান্ত্রিক, সেহেতু গারোরা তাদের মায়ের কথাকেই সবচাইতে বেশি প্রাধান্য দেয়। এবং সেখানে তাদের সংস্কৃতির একটি ঐতিহ্য হচ্ছে পরিবারের যে ছোট মেয়ে থাকে, সেই মেয়েকে পরিবারের তার যে স্বামী থাকে তাকে ঘর জামাই হতে হয়, অর্থাৎ স্বামীকে তারা নিয়ে আসে। মেয়েকে বিয়ে দেওয়ার পরে স্বামী তার শ্বশুর বাড়িতে চলে যায়, হাজবেন্ড তার শ্বশুর বাড়িতে চলে যায়, এবং সবার ছোট যে মেয়ে, সেই মেয়ে ওই বাড়িতেই বসবাস করে, ওই বাড়িতেই বাবা মায়ের দায়িত্ব নেয়। শুধু তাই না, স্বামী সহ সমস্ত সম্পত্তির মালিক ওই ছোট মেয়েটা হয়ে থাকে। তো এই উদ্দীপকে যে কথাগুলো আমরা পেয়েছি, এগুলো কিন্তু সবগুলোই গারো সম্প্রদায়ের সংস্কৃতিরই অংশ, আমরা সেটি পেয়েছি। তো এবার চলো আমরা একটু প্রশ্নে যাই। প্রশ্নে দেখো, প্রথমেই আছে যে গোপী নাচ কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব। আমরা দেখো আমাদের বইয়ের আনন্দ উৎসব 23 নম্বর পৃষ্ঠায় প্রথম প্যারাতেই কিন্তু আমরা এটা পেয়েছি, এখানেই। হ্যাঁ, এখানে দেখো একটু খেয়াল করে, গোপী নাচ আমরা জানি যে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে কি করা হয়, মণিপুরীরা রাধাকৃষ্ণের উদ্দেশ্যে নাচে বা উৎসব করে। সেই উৎসবটি হচ্ছে বা সেই নাচটি হচ্ছে কি, গোপী নাচ। হ্যাঁ, তো এটি আমাদের এক কথায় উত্তর আমরা এভাবে লিখব যে মণিপুরীদের রাধাকৃষ্ণকে উদ্দেশ্য করে যে নাচটি নাচে মণিপুরীরা, তাকে গোপী নাচ বলা হয়, বা গোপী নাচ হচ্ছে মণিপুরীদের উৎসব। আচ্ছা, বৈশাখী বলতে কি বোঝায়? বৈশাখী বলতে, এটি হচ্ছে 2 নম্বরের উত্তর, যেহেতু আমরা
উত্তরটা এভাবে করব। আমরা জানি যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কী করে, বৈশাখের প্রথম যে দিনটি সেটি পালন করে এবং বিভিন্ন নৃগোষ্ঠী বিভিন্নভাবে তাদের এই বৈশাখ বরণ বা বর্ষবরণটি করে থাকে বা উৎসবটি পালন করে থাকে। তো আলাদা আলাদাভাবে যেহেতু সবাই এই বর্ষবরণটি করে থাকে, বাংলায় বর্ষবরণটি করে থাকে, সেহেতু তারা একত্রে, বিশেষ করে কোন অঞ্চল, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তিনটি গোষ্ঠী কী করে, একত্রে এই বৈশাখে তারা অনুষ্ঠানটি পালন করে থাকে। দেখো এখানে আছে তোমাদের প্রথম প্যারাতে 25 পৃষ্ঠার প্রথম প্যারাতে শেষের দিকে লাইনগুলোতে আছে, সুন্দর করে এখানে দেয়া আছে যে পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বৈশাখী, সাংগ্রাই ও বিজু এই তিনটি সম্প্রদায়ে একটি উৎসব পালন করা হয়, সেটি হচ্ছে কি বৈশাখী। তাহলে এটা আমরা বুঝে গেলাম। এরপরে যেটি আছে যে সান্তা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। আমি তোমাদের বলেছি একটু আগেও যে সান্তা হচ্ছে গারো সম্প্রদায়ের বা গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করতে গেলে আমাদের গারো সম্প্রদায়ের যে সংস্কৃতিটা আছে আমরা পেয়েছি, সেটি কিন্তু আমাদের একটু হলেও আলোচনা করতে হবে। আমরা জানি যে গারোরা কি করে, গারোদের মাতৃতান্ত্রিক পরিবারে বসবাস বা মাকেই তারা পরিবারের প্রধান ধরে নেয় এবং তাদের সংস্কৃতিতে তারা মেয়েদেরকে অনেক বেশি প্রাধান্য দেয়। শুধু তাই না, পরিবারের যে ছোট মেয়ে থাকে গারোরা তাকে সংসারে রেখে দেয় এবং তাকে বিয়ে দিয়ে তার স্বামীকে নিয়ে আসে, শ্বশুর বাড়িতে স্বামীকে নিয়ে আসে এবং সেই ছোট মেয়েটি হয় ওই পরিবারের সমস্ত সম্পত্তির মালিক। শুধু তাই না, সেই পরবর্তীতে ওই সংসারের সমস্ত দায় দায়িত্বটি পালন করে। তো যেহেতু শান্তা এবং উদ্দীপক, শান্তার যে উদ্দীপকে আমরা যে জিনিসগুলো পেলাম, উদ্দীপকে যে লাইনগুলো পেলাম, সেখানে আমরা লিখবো যে যেহেতু শান্তা কি করে, বাড়িতে বসবাস করে এবং শান্তা বলে যে সে পরিবারের ছোট কন্যা এবং তাকে বিয়ে করে সে অন্য কোনো বাড়িতে যাবে না। তার বিয়ের পর সে তার স্বামী এই বাড়িতে চলে আসবে এবং তাকে কি করতে হবে, বিয়ের পরে এই বাড়িতেই থাকতে হবে। তাহলে আমরা যেটি বুঝতে পারলাম যে গারো সংস্কৃতির সাথে শান্তার উদ্দীপকের যে কথাগুলো সেগুলো হুবহু মিল আছে। এজন্য আমরা বলতে পারি উদ্দীপকের আলোকে যে শান্তা গারো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এরপরে যেটি আছে যে শান্তার মতো অন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রার পরিবর্তন এসেছে, বক্তব্যটি বিশ্লেষণ করো। আচ্ছা, এই বক্তব্যটি বিশ্লেষণের ক্ষেত্রে যে আমাদের একটু আলোচনা করে নিতে হবে। প্রথমে আমরা যেটি লিখব যে সমাজ পরিবর্তনশীল, মানুষের সংস্কৃতিও সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। মানুষ কি করে, সব সময় চেষ্টা করে যে উন্নতির দিকে নিজেদেরকে ধাবিত করতে। একইভাবে গারো সম্প্রদায় বা অন্যান্য সংস্কৃতির যে মানুষ আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, তারাও তাদের সংস্কৃতিতে বা তারা যেভাবে জীবনযাপন করে অভ্যস্ত, তারা যেন তার চাইতে উন্নত মানের জীবনযাপন করতে পারে, সেই জন্য তারাও প্রয়াস চালিয়ে যায় বা তারাও চেষ্টা চালিয়ে যায়। তারই ধারাবাহিকতায় সেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীতে কি হয়, তাদের ধর্মের পরিবর্তন আসে। আমরা আমাদের বইয়ে কিন্তু পড়েছি একসময় তারা শুধু প্রকৃতি পূজা করত, তারপর কি হয়, সময়ের সাথে সাথে তারা বিভিন্ন মূর্তি পূজা করতে থাকে এবং একটা সময় তারা শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভরশীল ছিল, তারপর তারা বিভিন্ন দেবদেবীকে বিশ্বাস করতে থাকে এবং এইগুলো বিশ্বাসের ভিত্তিতে তারা কি হয়, বিভিন্ন ধর্মে অন্তর্ভুক্ত হতে থাকে। এই কথাগুলো আমরা আমাদের এই প্রশ্ন উত্তর করতে গেলে লিখতে হবে। শুধু তাই না, আরও যে প্রভাবগুলো পাওয়া যায়, যে উন্নত প্রযুক্তির ব্যবহার ক্ষুদ্র নৃগোষ্ঠীরা খুব সাদরে
এটি গ্রহণ করে এবং তারা জীবনযাত্রার পরিবর্তন আনতে থাকে, যেটি আমরা উদ্দীপকে দেখতে পাই। শান্তা কি করে? শান্তা লেখাপড়া শিখেছে, সেজন্য তার পরিবারে পোশাক পরিচ্ছদেরও পরিবর্তন এসেছে, খাওয়া দাওয়ারও পরিবর্তন এসেছে। শুধু তাই না, তার এলাকায় রাস্তাঘাটের উন্নতি হয়েছে এবং অনেকেই টিভি দেখে। তো এই যে যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম, টিভিটা হচ্ছে কি প্রচার প্রচারণের একটি অনেক বড় মাধ্যম। তো এই মাধ্যম দেখার ফলে তারা অনেক গণসচেতন হতে পারে, জনসচেতন হতে পারে, তাদের ভিতরে সেই সচেতনতাটা বৃদ্ধি পায় এবং এর জন্য কি হয়, তাদের সমাজের উন্নতি হতে থাকে, রাস্তাঘাটের পরিবর্তন হতে থাকে, লেখাপড়ার সুযোগ বৃদ্ধি হতে থাকে এবং তাদের জীবনযাত্রার মানও কিন্তু পরিবর্তন হতে থাকে। তো এই জন্যই বক্তব্যটি বিশ্লেষণ করো কথাটির মানে কি, আমাদের এই যে জীবনযাত্রার পরিবর্তন এসেছে শুধুমাত্র শান্তার পরিবারে এসেছে এই কথাটি কিন্তু আমরা বলবো না। আমরা কি বলবো, শান্তার মতোই ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন জাতিতে এই উন্নত প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে, তাদের মধ্যে শিক্ষার প্রসারতা বেড়েছে এবং কি হয়েছে, তাদের জীবনযাত্রার মানের পরিবর্তন এসেছে। তারা বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, টিভির মতো আরও অন্যান্য যে আধুনিক সরঞ্জাম আছে সেগুলো ব্যবহারের সুযোগ তারা এখন পাচ্ছে। শিক্ষিত হওয়ার ফলে তারা বাইরের জগৎটা সম্পর্কেও জানছে, যার জন্য জীবনযাত্রার পরিবর্তন এসেছে। সুতরাং এক কথায় আমরা বলতে পারি বা আমরা আমাদের বক্তব্যটি এভাবে বিশ্লেষণ করতে পারি যে শান্তার মতো অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রারও পরিবর্তন এসেছে, যে পরিবর্তনটি হচ্ছে সমাজের জন্য ইতিবাচক বা সমাজের উন্নয়নের জন্য ইতিবাচক। এভাবে আমরা আমাদের এই দ্বিতীয় নম্বর প্রশ্নটি ব্যাখ্যা করব। তো যাই হোক, আমরা আমাদের সৃজনশীল প্রশ্ন কিভাবে উত্তর লিখতে হবে সেটি তো আলোচনা করলাম। আমি তোমাদের 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা তুলে নিতে পারো। যদি মনে করো যে না এর চাইতেও ভালোভাবে তুমি লিখতে পারো তাহলে তুমি সেটি লিখতে পারো। এবং স্ক্রিনে এটি তুলে নেওয়ার পরে আমরা 10 মিনিট সময় দিব তোমাদের। এই 10 মিনিট সময়ে তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে পৃষ্ঠা 16 থেকে পৃষ্ঠা 24, এই 10 মিনিট সময় তোমরা এটি ভালোভাবে রিডিং পড়বে। আমি তোমাদের যে পরীক্ষাটি নেব সেখানে যেন তোমরা সবাই 10-এ 10 পাও। এর জন্য 10টি প্রশ্ন আমি তোমাদের জন্য দিব। এর জন্য তোমরা আগে সৃজনশীল প্রশ্ন লিখে নেবে, লেখার পরে তো হাতটা ব্যথা হয়ে যাবে, আর লিখতে ইচ্ছে করবে না। এই লেখাটা শেষ হয়ে যাওয়ার পরে তোমরা কি করবে, তোমাদের পড়াটা পড়বে, রিডিংটা পড়ে নেবে। তোমরা যে গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগ দিয়েছো বিভিন্ন আলোচনার সময়, সেই লাইনগুলো ভালো করে দেখবে। 10 মিনিট সময় পাবে, তারপর আমরা আমাদের পরীক্ষায় যাব। তো চলো বন্ধুরা, আমরা খাতা কলম নিয়ে রেডি হই লেখার জন্য। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়েছো। আমি তোমাদের প্রথম প্রশ্ন সেটি তৈরি করে দিচ্ছি, সবাই লিখে ফেলো। প্রশ্ন 1, সৃজনশীল প্রশ্ন। বাংলা প্রথম মাসের প্রথম দিন ফারিয়া, রাইসা, রূপন্তী, প্রিয়তি সকলে মিলে ঠিক করে তারা রমনা বটমূলে যাবে। সকলে লাল সাদা রঙের শাড়ি পরবে, সেখানে উৎসবের গান ও কবিতা শুনবে। প্রতি বছরই এখানে অনেক নারী পুরুষ আসে, এরা মুখোশ পরে গান গায়, অনেকে আবার মুখে বিভিন্ন ছবি আঁকে। ক, বাংলার মানুষের প্রধান জীবিকা কি? খ, সব ধর্মের মূল শিক্ষা কোনটি? ব্যাখ্যা করো। গ, উদ্দীপকে বাংলার কোন মেলাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো। গ, বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকের বর্ণিত মেলার অবদান মূল্যায়ন করো। 1 নং প্রশ্নের উত্তর ক, বাংলার মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। উত্তর খ, পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, ধর্মের ভিত্তিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যেমন পার্থক্য রয়েছে, তেমনি
মিল রয়েছে সব ধর্মের মূল শিক্ষায়। ধর্মের বাহ্যিক পার্থক্যকে অতিক্রম করে মানবিক মূল্যবোধে সব ধর্মের, সব ভাষার, সব পেশার, সব দেশের মানুষ শান্তি এবং সম্প্রীতিতে বাস করতে পারে। এটা সব ধর্মের মূল শিক্ষা। উত্তর গ, উদ্দীপকে বাংলার তথা বাঙালি জাতির প্রাণের মেলা বৈশাখী মেলাকে ইঙ্গিত করা হয়েছে। বাংলা মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখে এ মেলা পালন করা হয়। সারা দেশে এ মেলা উদযাপন করা হয়। ঢাকার রমনা বটমূলে পয়লা বৈশাখের মূল উৎসব পালন করা হয়। এ মেলায় সব ধর্ম বর্ণের মানুষ একত্রিত হয়। এখানে কারো সাথে কোনো ভেদাভেদ থাকে না। মেয়েরা লাল সাদা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পায়জামা পরে বৈশাখী মেলায় আসে। পান্তা ইলিশ দিয়ে শুরু হয় বৈশাখের প্রথম প্রহর। মেলায় নানা বাঙালি খাবারের আয়োজন করা হয়। নাগরদোলা, ম্যাজিক, লাঠি খেলা, কুস্তি, পুতুল নাচ, বায়োস্কোপ প্রভৃতি অনুষ্ঠান আয়োজন করা হয় বৈশাখী মেলায়। উত্তর ঘ, বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকে বর্ণিত বৈশাখী মেলার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা মাসের প্রথম দিনে বাংলা নববর্ষের পাশাপাশি উদযাপিত হয় বৈশাখী মেলা। এ মেলায় নানা বৈচিত্র্য রয়েছে। সব ধর্মের মানুষ এখানে একাকার হয়ে যায়। সবাই মিলে আয়োজন করে এ মেলার। এ মেলায় নানা রকম জিনিস বেচাকেনা হয়। সবাই সাদা লাল রঙের শাড়ি কিংবা পায়জামা পাঞ্জাবি পরে মেলাকে আকর্ষণীয় করে তোলে। কেননা কোনো কোনো স্থানে বাঙালির খাবারের ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে এক বৈচিত্র্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। আশা করি সবাই লিখতে পেরেছ। এবার তোমাদের 10 মিনিট সময় দেওয়া হচ্ছে। তোমাদের এমসিকিউ পরীক্ষা আছে, সেই পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের সময় প্রদান করা হচ্ছে 10 মিনিট। প্রশ্নগুলো দেখে উত্তরগুলো লেখার চেষ্টা করি। পরীক্ষার জন্য সবাই প্রস্তুত হই। আমাদের প্রথম প্রশ্ন 1, বাঙালি তার সংস্কৃতিতে কোনটি উপেক্ষা করতে পারেনি? ক, প্রকৃতি, খ, রাজনীতি, গ, অর্থনীতি, ঘ, আবহাওয়া। প্রশ্ন 2, বাংলার কয়টি ঋতুতে বৈচিত্র্য বিদ্যমান? ক, 4টি, খ, 6টি, গ, 3টি, ঘ, 2টি। প্রশ্ন 3, বাংলার মানুষকে উদার ও মানবিক করে গড়ে তুলেছে কোনটি? ক, উর্বর মাটি, খ, প্রকৃতি, গ, পরিবেশ, ঘ, জলবায়ু। প্রশ্ন 4, বাংলায় কোন সংস্কৃতির প্রভাব বেশি? ক, শহরে জীবনের, খ, গ্রামীণ জীবনের, গ, মুসলিম জীবনের, ঘ, আদিবাসী জীবনের। প্রশ্ন 5, বাংলার মানুষের প্রধান জীবিকা কি? ক, চাকরি, খ, কৃষিকাজ, গ, পোশাক শিল্প, ঘ, কলকারখানার কাজ। প্রশ্ন 6, এদেশের ইসলাম ধর্ম প্রচার করেছেন কারা? ক, পীরেরা, খ, সুফি সাধকরা, গ, ধর্মযাজকরা, ঘ, হাফেজ মাওলানারা। প্রশ্ন 7, কালে কালে এদেশে বিশাল কোন সম্প্রদায় তৈরি হয়েছে? ক, হিন্দু, খ,
মুসলিম, গ খ্রিস্টান, ঘ ব্রাহ্মণ। প্রশ্ন 8, বড়দিন কাদের ধর্মীয় অনুষ্ঠান? ক বৌদ্ধদের, খ হিন্দুদের, গ খ্রিস্টানদের, ঘ মুসলমানদের। প্রশ্ন 9, নকশিকাঁথা কি? ক লোকগান, খ লোকশিল্প, গ গ্রাম শিল্প, ঘ পল্লী শিল্প। প্রশ্ন 10, বাউল গানকে কি বলা হয়? ক লোকশিল্প, খ পল্লী গান, গ লোকগান, ঘ পল্লী গীতি। তোমরা 10 মিনিট সময় দেওয়া হচ্ছে, তোমরা উত্তরগুলো লিখে ফেলো। বন্ধুরা, আশা করি উত্তরগুলো লিখে ফেলেছো। এখন আমরা উত্তরগুলো মিলিয়ে ফেলি। প্রশ্ন 1, বাঙালি তার সংস্কৃতিতে কোনটি উপেক্ষা করতে পারেনি? উত্তর ক প্রকৃতি। প্রশ্ন 2, বাংলার কয়টি ঋতুতে বৈচিত্র্য বিদ্যমান? উত্তর খ 6টি। প্রশ্ন 3, বাংলার মানুষকে উদার ও মানবিক করে গড়ে তুলেছে কোনটি? উত্তর খ প্রকৃতি। প্রশ্ন 4, বাংলায় কোন সংস্কৃতির প্রভাব বেশি? উত্তর খ গ্রামীণ জীবনের। প্রশ্ন 5, বাংলার মানুষের প্রধান জীবিকা কি? উত্তর খ কৃষিকাজ। প্রশ্ন 6, এদেশের ইসলাম ধর্ম প্রচার করেছেন কারা? উত্তর খ সুফি সাধকরা। প্রশ্ন 7, কালে কালে এদেশে বিশাল কোন সম্প্রদায় তৈরি হয়েছে? উত্তর খ মুসলিম। প্রশ্ন 8, বড়দিন কাদের ধর্মীয় অনুষ্ঠান? উত্তর গ খ্রিস্টানদের। প্রশ্ন 9, নকশিকাঁথা কি? উত্তর খ লোকশিল্প। প্রশ্ন 10, বাউল গানকে কি বলা হয়? উত্তর গ লোকগান। বন্ধুরা, আশা করি পরীক্ষা সবারই ভালো হয়েছে। সবাই 10-এ 10 পেয়েছো, যেহেতু সবাই ক্লাস করেছো, পড়াশোনা করেছো। যাদের ভুল হয়ে গেছে তাদের মন খারাপের কিছু নাই। আজকের পরীক্ষার পরে তোমরা আবার যেগুলি ভুল হয়েছে উত্তরগুলো ভালোভাবে শিখে নাও। আর যদি এখনো পড়া না হয়ে থাকে, পড়াগুলো পড়ে ফেলো। আগামী ক্লাসে আমরা নতুন অধ্যায় শুরু করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।